কমলা দেবীর বয়স বেড়েছে। আজকাল হাঁটতে চলতে বড়ই কষ্ট হয়। তাও লাঠিতে ভর করে কোনো মতে কিছু আনাজ জোগাড় করে রোজ বসেন বাজারের এক কোণে। কেউ কেউ কেনে, কেউ আবার দু কথা শুনিয়ে যেতে ছাড়ে না। বলে যায়, খুব তো লেখাপড়া শিখিয়ে দুই ছেলেকে বিদ্বান বানালে, শেষে কি হলো? সেই তো শেষ বয়সে পথে বসতে হলো। কমলা দেবী বলেন, পথে তো বসিনি বাছা, নিজের রোজগারে একটা পেট দিব্যি চলে যায়। কারো কাছে হাত পাততে ভালো লাগে না যে। বেলায় বাড়ি ফিরে রেশনের মোটা চালের ভাত বসান, আর তার সাথে আলু পেঁপে যা পান সেদ্ধ বসিয়ে দেন। নুন লঙ্কা দিয়ে তাই মেখে খেয়ে নেন। দুপুরে বিছানায় একটু গড়িয়ে নিয়ে তারপর বিকেলবেলা লাঠিতে ভর করে নিজের ছোট্ট বাগানটায় আসেন। চারা গাছগুলোতে জল দেন, আর পরের দিন বিক্রি করার মতো কিছু শাক সবজি থাকলে তা তুলে নেন। সন্ধ্যায় ফিরে কখনো মুড়ি খান, আবার কখনো শরীরে টানলে আবার দুটো ফুটিয়েও নেন। তারপর রাত নামে, ল্যাম্পের আলোটা নিভিয়ে শুয়ে পড়েন। ঘরের চালের কটা টালি ভেঙে গেছে কদিন আগেই। সেখান থেকে চাঁদের আলো যেন ঝাঁপিয়ে আসে কমলা দেবীর ঘরে। মনে হয় যেন সব দিনের আলোর মতো পরিষ্কার। সারাদিন পরিশ্রম করে ফিরলে আগে শুলেই ঘুম নেমে আসতো। এখন ঘুমটাও আসতে চায় না, নানান চিন্তা এসে ভিড় করে। কমলা দেবী হচ্ছেন এক লড়াকু মহিলা। বাপ মাহারা কমলা দেবীর অল্প বয়সে বিয়ে হয় পাঁচু গোপাল মণ্ডলের সাথে। পাঁচু গোপালের ছিল সবজির ব্যবসা। রোজগার নেহাত মন্দ হতো না। তখন কমলা দেবীর ভরা সংসার, ঘরে দুই ছেলে এক মেয়ে, শাশুড়ি আর অবিবাহিতা ননদকে নিয়ে। হঠাৎ শহর থেকে সবজি আনতে গিয়ে এক দুর্ঘটনায় প্রাণ হারান পাঁচু গোপাল। এত বড় সংসারটার ভিত নড়ে গিয়েছিল সেদিন, কিন্তু হার মানেননি কমলা দেবী। স্বামীর সবজির ব্যবসা নিজেই চালাতে থাকেন। গ্রাম থেকে পাইকারি সবজি কিনে শহরে বিক্রি করেন। রোজগার মন্দ ছিল না, কিন্তু একটা মেয়ের এইভাবে ব্যবসা করাকে গ্রামের লোকজন ভালো চোখে দেখত না। অনেক খারাপ মন্তব্য শুনতে হতো কমলা দেবীকে। তিনি একটা কথাই বলেছেন, আমি স্বাবলম্বী, কারো কাছে হাত তো পাততে যায়নি। বাড়ির বাগানেও চাষ হয় বিভিন্ন সবজি। সেই টাটকা সবজি ভোরের ট্রেনে শহরে নিয়ে যেতেন কমলা দেবী। সব বিক্রি শেষে আবার বেলায় ট্রেনে বাড়ি ফেরা। ভোরের সবজি ট্রেনে কমলা দেবীর মতো কিছু মেয়ে আর অনেক পুরুষ মানুষও ব্যবসা করতে যেত। অনেকেই কমলা দেবীকে প্রস্তাব দিয়েছেন, কি হবে এত কিছু করে, চল আমরা নতুন করে শুরু করি। কমলা দেবী সাপ জানিয়ে দিয়েছেন, এরকম কথা ভাবাও সম্ভব নয় তার মুখ চেয়ে বসে আছে গোটা একটা সংসার। কমলা দেবী এই ব্যবসা করেই দুই ছেলে আর মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন, ননদকে ভালো ঘরে বিয়ে দিয়েছেন, অসুস্থ শাশুড়ির চিকিৎসা করিয়েছেন। সারা জীবন এই সংসারের জন্য অনেক করেছেন তিনি। নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়েছেন। নিজের সুখের কথা কোনো দিনও ভাবেননি তিনি। ভেবে এসেছেন কিভাবে এই সংসারে প্রত্যেকটা মানুষকে ভালো রাখা যায়। বয়স বেড়েছে কমলা দেবীর। মেয়েকে বিয়ে দিয়েছেন বেশ সচ্ছল পরিবারে। দুই ছেলেরও বউ এনেছেন। দুটো পাকা ঘর করে দিয়েছেন দুই ছেলেকে। দুই ছেলেই লেখাপড়া শিখেছে, শহরে কাজ করে তারা। কমলা দেবী আর সবজি নিয়ে শহরে যান না, ক্ষমতা নেই আর তার শরীরে। ভাবেন এবার সুখের সময় এসেছে, বিশ্রাম নিয়েই শেষ জীবনটা কাটিয়ে দেবেন। দুই ছেলের ঘরে নাতি নাতনি এলো। দুই ছেলের আলাদা সংসার হলো। আজকাল ছেলেদের ব্যবহার আচরণ দেখে অবাক হয়ে যান কমলা দেবী। যে ছেলেরা মাকে নিজের বলে দাবি করে নিজেদের মধ্যে ঝগড়া করত, সেই ছেলেরা আজ তারাই বাড়িতে লোক এনে বলে, আমি মাকে খাওয়াই, আমি মাকে দেখি, ও দেখে না। শুধু কমলা দেবী দুমুঠো খাবার নিয়েই দুই ছেলের মধ্যে চরম অশান্তি শুরু হলো। শেষে ঠিক হলো 1 মাস করে ছেলের কাছে খাবেন কমলা দেবী। ভাগ হয়ে গেল মায়ের খাওয়ানোর দায়িত্বটুকুও। নীরবে চোখ থেকে জল গড়ালো কমলা দেবীর। যে ছেলের পালা থাকে দুপুরে খাওয়ানোর জন্য ডাকে বৌমা। সারা সকাল কোনো খাবার দেওয়া হয় না। কমলা দেবী দেখেন ছেলে বৌমা নাতি নাতনিরা সকালে খাবার খাচ্ছে, কিন্তু কমলা দেবীর কপালে জোটে না তা। বেলা গড়িয়ে যায়, খিদে চোখে অন্ধকার দেখেন তিনি। সবার খাওয়ার শেষে ডাক পড়ে তার।
মাঝে মাঝে শোনেন বৌমা বলছেন পাড়ার লোককে, বয়স হলে কি হবে, খাবার বহর কমে না বুড়ির। চোখ ফেটে জল আসে কমলা দেবীর। শেষমেশ কমলা দেবী ঠিক করেন দুটো খাবারের জন্য বোঝা হয়ে থাকতে পারবেন না তিনি। তাই শেষ জীবনেও শুরু করেন লড়াই। মাটির ঘরের দাওয়ায় বসে শাক সেদ্ধ নুন দিয়ে মেখে সপ সপ করে খেতে খেতে দেখেন ছেলের বাড়ি থেকে ভেসে আসছে সুগন্ধ। ভালো মন্দ রান্না হচ্ছে নিশ্চয়ই। কমলা দেবী মনে মনে ভাবেন, এই শাক সেদ্ধ খেয়ে যা শান্তি, গলগ্রহ হয়ে থেকে ভালো মন্দ খেয়েও সে শান্তি নেই। ছেলেরা বলেছে, তোমাকে খাওয়াই তো, খাবার দেয়া হচ্ছে, তাও আবার বাজারে বসে শাক সবজি বেচে লোকের কাছে আমাদের খারাপ না করলেই কি চলছে না তোমার? কমলা দেবী বলেন, শুধু খাবার দিলেই হয় না, বেঁচে থাকার জন্য সম্মানটাও যে দরকার বাবা। আর এই সবজি বেচেই তোদের বড় করেছি, ভুলে যাস না সেটা, জবাব দেন কমলা দেবী। ছেলেদের জানিয়ে দেন, সংসারের জন্য আমি আমার সর্বস্ব উৎসর্গ করেছি, বাকি জীবনটাও স্বাবলম্বীভাবেই কাটাতে চাই। বৌমারা বলেন, বুড়ির শখ কম নয়, এত বয়স হয়েছে তাও তেজ কমেনি, সবজি বেচে আমাদের মাথা হেট করার জন্য উঠে পড়ে লেগেছে। নাতি নাতনিদের ঠাকুমার কাছে যেতে দেয় না তারা। মেয়ে বছরে একবার আসে। কমলা দেবী সাধ্য মতো মেয়েকে ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করেন। পাশের বাড়ির বাপ মাহারা রাজু মাঝে মাঝে আসে কমলা দেবীর কাছে। মামার বাড়ি থাকে সে। এসে বলে, ঠাকমা, আজ ওই মামি খেতে দেয়নি আমাকে। কমলা দেবী বলেন, যা ভাত আছে দুজনের হয়ে যাবে, খেয়ে যাস বাপ। বাপ মাহারাদের যন্ত্রণা বোঝেন কমলা দেবী। বৌমারা বলে, নিজের ভাত জোটে না, আবার অভাগা ছেলেকে নিয়ে কত আদিক্ষেতা। রাজুর পড়াশোনার খুব ইচ্ছে। কমলা দেবী নিজে গিয়ে গ্রামের স্কুলে ভর্তি করে এসেছেন রাজুকে। শরীরটা বড় খারাপ কমলা দেবীর। সকাল থেকে উঠে রান্নাটুকুও করতে পারেননি। অসহায় হয়ে শুয়ে শুয়ে ভাবছিলেন নিজের অদৃষ্টের কথা। ছেলে বৌমারা একবারও খোঁজ নিল না বুড়িটা কেমন আছে, খেয়েছে কিনা। অথচ ওই ছেলেদের মুখে দুটো খাবার তুলে দিতে সারা জীবন ধরে অমানসিক পরিশ্রম করে গেছেন তিনি। হঠাৎ রাজুর গলা শুনলেন কমলা দেবী। কে বাপ, রাজু এলি নাকি? রাজু নিজের মিড ডে মিলের খাবারটা গুছিয়ে নিয়ে এসেছে কমলা দেবীর কাছে। বলল, এসো ঠাকমা, দুজন মিলে খাই, সকাল থেকে তো কিছুই পড়েনি পেটে। কমলা দেবী চোখের জল মুছে রাজুর মাথায় হাত বুলিয়ে বলেন, অনেক বড় মন্তর, সবসময় এমনই থাকিস, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোস বাপ।